তদবির যে আসে এই এই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য, আমি সবাইকে যে একটা উত্তর, আমি কারোর জন্য তদবির করতে রাজি নাই। আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার মেয়ে অথবা ছেলে যদি কোয়ালিফাই করে, তাহলে তারা এডমিশন হবে। রাজনৈতিক ভাবে কোনো, কারণ এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছি বাংলাদেশে। সুতরাং আপনারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করছেন, এটা অব্যাহত রাখবে। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। সে যেই টেলিফোন করুক, যারাই প্রভাবিত করতে চায়, সেদিকে আপনাদের যাওয়ার কোনো দরকার নেই, ইনক্লুডিং মাই। কোন কারণ শিক্ষা প্রতিষ্ঠান যদি, বিশেষ করে একটা মেডিকেল কলেজে যদি শিক্ষার মান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র যারা শিক্ষার্থী তারা এফেক্টেড হবে, যে বাংলাদেশের জনগণ এফেক্টেড হবে। এটা একটা, এই পেশাটা হচ্ছে জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য, এবং সেই স্বাস্থ্য সেবা যদি কোনোভাবে শিক্ষা নিম্নমানের জন্য কিংবা অন্য কোনোভাবে এটা যদি হয়, এটার এফেক্ট অনেক বড় সামাজিক। একটা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত অধিকার থাকে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আরো উপরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা এমনকি উপরের স্তরের যে টারশিয়ারি আরো দরকার, সেইগুলোর জন্য আমরা প্রাইভেট সেক্টরের জন্য একটা অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি। যেহেতু সরকারি হাসপাতালগুলোর একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে, বিল সরকার দিয়ে দেবে। সুতরাং যারা হতদরিদ্র, যাদের দারিদ্রতার কারণে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য এই স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ আমরা এই জন্যই বাজেট বৃদ্ধি, এবং বাজেট বড় করে তো লাভ নেই। আপনারা যারা আছেন সাথে, আপনাদের সহযোগিতা থাকলে বাজেট দিয়ে কিছু হবে। আমাদের সকলের সমন্বয়ে সত্যিকার অর্থে স্বাস্থ্য সেবা পাই কিনা নিশ্চিত করতে হবে। খালি বড় বড় বিল্ডিং করলে কিন্তু হবে। বিল্ডিং এর মধ্যে যারা অপারেট করে, তারা যদি সঠিকভাবে না করে, তারা যদি দায়িত্ব পালন না করে, তাদের মধ্যে সততার অভাব হয়, তখন কিন্তু সেই যে বরাদ্দ সেই কাজে আসে। আমরা বিগত দিনে দেখেছি, আমি বেশি কিছু বলি না এইসব ব্যাপারে, যে বরাদ্দ হয়েছে তার অধিকাংশ দুর্নীতির মাধ্যমে চলে গেছে, জনগণ কোনো স্বাস্থ্য সেবা পায়নি। তাই আমাদের যে বরাদ্দটা হবে, অতিরিক্ত বরাদ্দ এবার হবে ইনশাআল্লাহ, এটা সকলের সমন্বয়ের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, সেটা সকলকে মিলে করতে হবে। আর নতুন যে ভবন হতে যাচ্ছে, খুবই আনন্দের বিষয়। আমি নিশ্চিত শিক্ষার্থীরা যারা এখানে আসছেন, আপনারা সবাই নিশ্চয় খুব এক্সাইটেড আছেন এই যে নতুন বিল্ডিং আপনারা, এবং এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করা দরকার। প্রজেক্ট শুরু হয়, শেষ হতে দীর্ঘায়িত হয়। প্রজেক্ট যাতে ত্বরান্বিত দেয় সেদিকে সচেষ্ট থাকতে হবে, কোয়ালিটি ঠিক থাকতে হবে। তবে আমি যতটুকু দেখেছি, আমি ডিটেলস দেখি নাই, আমার দু একটা বিষয় আমার আছে, যে 70টা বোধহয় গাড়ি পার্কিং, না 72, এটা যথেষ্ট না। এই যদি আপনি পার্কিং এর যদি সঠিক ব্যবস্থা না করেন, এখানে রাস্তাঘাট সব জাম হয়ে যাবে। এবং বাংলাদেশে এইটাই বড় সমস্যা, আমরা বিশাল বিশাল বিল্ডিং করি, কিন্তু বিল্ডিং এর মধ্যে প্রাথমিক বিষয়গুলো আমরা চিন্তা করি। কমপক্ষে 200 থেকে 250 গাড়ি যদি পার্কিং রাখেন আপনি, তাহলে এই পুরো এলাকাটা কিন্তু একটা যানজটের মধ্যে পড়ে যায়। ইউ হ্যাভ টু হ্যাভ মিনিমাম 200 থেকে 250। তারপর যদি পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনার মধ্যে এটা রিভিউ করে নিন। আর্কিটেক্টকে আমি বলছি 72 ইজ নট এনাফ, এটা আপনার নজরে থাকা উচিত। কারণ এত একটা এই আপনার মেডিকেল কলেজে 72টা গাড়ি চালাতে পারবেন, সুতরাং এটা বাড়াতে হবে। আমরা একটা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্যের ওয়ারের মাধ্যমে আমাদের বিশাল অঙ্কের টাকা চলে গেছে তেল গ্যাসের মধ্যে, প্রায় 4 বিলিয়ন, মানে 40,000 কোটি ইতিমধ্যে
থেকে চলে গেছে 40,000 কোটি টাকা। এর আগে আমি আর কি বলবো, আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস এন্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এগুলো আবার মেকআপ করতে হচ্ছে। এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করেনি তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। মাশাআল্লাহ, এগুলো আবার সব পে করতে হচ্ছে। সুতরাং একটা বিরাট মানে অর্থনৈতিকভাবে একটা ভীষণ আমরা ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে আমরা প্রথমে এখান থেকে বের হতে হবে, তারপরে অর্থনীতি সামনের দিকে যাবে।